আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই হারুন ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, হারুন ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসা অবস্থান করছো এবং হারুন ডিগ্রি কলেজ কর্তৃক নিয়মিত আয়োজিত অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করছো এবং সেভাবে তোমাদের পড়ালেখা চালু রাখছো। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসটি শুরু করি। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলো যাই, আজকের ক্লাসটি আমরা শুরু করি। শ্রেণী একাদশ বিষয় অর্থনীতি প্রথম পত্র। অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়। তাহলে আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা এর আগের ক্লাসে উপযোগের ধারণা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেছিলাম যে উপযোগ বলতে কী বুঝি, উপযোগ কত প্রকার, মোট উপযোগ, প্রান্তিক উপযোগ কী, এবং কিভাবে আমরা টেবিল বা সূচির আলোকে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করতে পারবো এবং তারই আলোকে আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা শিখেছিলাম এবং মোট উপযোগ রেখা অঙ্কন করা শিখছিলাম। আজকে চলো যাই তারই আলোকে নতুন একটি বিষয় আমরা আলোচনা করি, সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, একে ইংলিশে যদি আমরা লিখি ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এখন ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি প্রবর্তন করেন অধ্যাপক মার্শাল। এই বিষয়টা তোমরা মাথায় রাখবা, অনেক সময় এমসিকিউতে আসে। অধ্যাপক মার্শাল, অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল। তাহলে এই ধারণাটার উৎপত্তির কারণটা আমরা একটু দেখি। মানুষের অভাব অসীম, কিন্তু বিশেষ একটি দ্রব্যের অভাব কিন্তু সসীম। মানুষের অভাবের কিন্তু শেষ নেই, কিন্তু একটি বিশেষ দ্রব্যের অভাব কিন্তু সসীম। তাহলে অধ্যাপক মার্শাল বলছে যে কোনো ব্যক্তি একটি নির্দিষ্ট সময় একটি দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করে, ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। আর এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণেই ভোক্তা একটি দ্রব্যের মূল্য কম দিতে চায়। কারণ কোনো দ্রব্যের প্রতি তোমার যদি আগ্রহ কম থাকে, তাহলে তুমি কি করবে, সেই দ্রব্যের মূল্য তুমি আস্তে আস্তে কমিয়ে দেবে। কারণ যেহেতু তোমার প্রয়োজন নেই জিনিসটার, বা তোমার কোনো অভাব মোচন করতে পারবে না, তাহলে সেই অর্থে সেই দ্রব্যের আমরা কি করি, মূল্যটা আস্তে আস্তে কমে দিই। তাহলে আমি আবার বলি যে অধ্যাপক মার্শাল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি প্রবর্তন করেন। তার মতে একটি নির্দিষ্ট দ্রব্য একটি নির্দিষ্ট সময় একজন ব্যক্তি যদি ক্রমাগতভাবে ভোগ করে, তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। আর এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কারণেই ভোক্তা কী করে, একটি দ্রব্যের মূল্য সে কম দিতে থাকে বা মূল্য কম দিতে চায়। তাহলে এই বিষয়টি সাধারণত আমাদের পরীক্ষায় একটি সূচি বা টেবিলে আকারে আসে, সেখান থেকে আমাদের প্রান্তিক উপযোগ বের করতে বলে এবং সেই রেখার আলোকে
আমাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি ব্যাখ্যা করতে পারে। সাধারণত এটা শিক্ষার্থী বন্ধুরা আমরা সৃজনশীল প্রশ্নের উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি ব্যাখ্যা করতে বলে। তাহলে চলো যাই আমরা একটি প্রশ্নের ধরন দেখি এবং তার আলোকে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। তাহলে সাধারণত শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো তোমরা যে আমাদের পরীক্ষায় এরকম একটি টেবিল বা সূচি দেয়া থাকবে। সেখানে আমাদের দেয়া থাকে দুইটা জিনিস, একটা হলো ভোগের একক বা দ্রব্যের পরিমাণ, আরটা হলো টিইউ অর্থাৎ মোট উপযোগ দেয়া থাকবে। তাহলে মনে করো এখানে কয়েকটি দ্রব্য, প্রথম দ্রব্য দেয়া আছে, দ্বিতীয়, তৃতীয়, কমলা যে কোনো একটা দ্রব্য মনে করো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আর হলো সপ্তম, 7টা দ্রব্য দেয়া আছে। আর এখানে মোট উপযোগ মনে করো 5, 9, 12, তারপরে তোমার 14, 15, তারপর আবার 14। তাহলে এইরকম একটা সূচির আলোকে যেখানে দ্রব্যের পরিমাণ এবং মোট উপযোগ দুইটা বিষয় দেওয়া থাকবে, সেখান থেকে আমরা যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের প্রান্তিক উপযোগ বিষয়টা বের করতে হবে। কারণ প্রশ্নটাই হলো তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে আমি যদি প্রান্তিক উপযোগ বের করতে না পারি, তাহলে কিন্তু আমি এই বিষয়টা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে কিভাবে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করা যায়। তাহলে এর উপরে শূন্য মনে করো 5 থেকে 0 বিয়োগ করলে 5ই হয়। তাহলে আমি একটু বিস্তারিত দেখাই। 5 - 0 = 5। তারপর এটা থেকে এটা বিয়োগ করবা, বর্তমান থেকে পূর্বেরটা বাদ যাবে। তাহলে এটা কি থাকতেছে 4। 12 থেকে 9 বিয়োগ করো 3। তাহলে 14 থেকে 12 বিয়োগ করবা 2। 15 থেকে 14 বিয়োগ করো 1। তারপরে 15 থেকে 15 বিয়োগ করো 0। তারপর 14 থেকে 15 বিয়োগ করো -1। তাহলে শিক্ষার্থীর বন্ধুরা দেখো, আমরা টেবিল বা সূচির আলোকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি কিন্তু ব্যাখ্যা করতে পারি। একটি নির্দিষ্ট দ্রব্য মনে করো কমলা, আমি যত বেশি ভোগ করছি ওই দ্রব্যের মোট উপযোগ বাড়ছে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। একটা বিষয় খেয়াল করো, যেখানে মোট উপযোগ সর্বোচ্চ সেখানে প্রান্তিক উপযোগ 0। এরপরও যদি তুমি দ্রব্য ভোগ করতে থাকো, তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ কমবে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ একটি নির্দিষ্ট দ্রব্য যদি একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি ক্রমাগতভাবে ভোগ করতে থাকে, তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য। তাহলে এই বিষয়টি যদি আমরা এখন চিত্রে উপস্থাপন করি, তাহলে বিষয়টি আমরা এখানে অঙ্কন করি। খেয়াল করো, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি ব্যাখ্যা করছি চিত্রের আলোকে। তাহলে এই পাশে আমরা মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ এমইউ, এই পাশে আমরা দেখাবো দ্রব্যের ভোগের পরিমাণ। অর্থাৎ এখানে আমরা আলোচনা করব যে দ্রব্যের পরিমাণ, অর্থাৎ এখানে এক্স দিয়ে দিলাম, দ্রব্যের পরিমাণ আমরা ভূমি অক্ষে দেখাবো। চিত্রে কিন্তু আমাদের নির্দেশ করে দিতে হবে যে কোথায় কোন বিষয়টি আলোচনা করছে। এখন দেখো, এটা একটা সোজা টেকনিক আছে। আমি যদি এটা সোজা টেকনিক অ্যাপ্লাই করি, তাহলে দেখো প্রথম এককের জন্য আমার প্রান্তিক উপযোগ ছিল 5, এখানে তুমি 5 বসাই দিলে। এরপরে দ্বিতীয় এককের জন্য তোমার 4, তাহলে কমছে 5-এর পরে, এটা হলো 4। তারপরে তৃতীয়র জন্য এটা 3rd, আবার চতুর্থর জন্য 2 দিলাম 2। তারপর পঞ্চমের জন্য 1 দিয়ে দিলাম 1, তাহলে এখানে 1 দিলাম। আর ষষ্ঠর জন্য 0, আর সপ্তমের জন্য কি দেখো -1। এইভাবে তুমি অঙ্কন করে দিলেও কিন্তু তোমার জন্য ইজি হয়ে যাবে। তাহলে -1, তাহলে এটা হলো প্রথম একক, এটা দ্বিতীয়, এটা তৃতীয়,
এটা তোমার চতুর্থ একক, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা হচ্ছে সপ্তম। তাহলে আমরা যদি এখন বিন্দুগুলোর নাম দেই এ, বি, সি, ডি, ই, এফ, জি, তাহলে এ, বি, সি, ডি, ই, এফ, জি বিন্দুগুলো যোগ করলে আমরা কি রেখা পাচ্ছি? মার্জিনালিটি। তাহলে এই রেখার সাহায্যে শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যাখ্যা করতে পারি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি একটি দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করে তাহলে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যায়। যত বেশি দ্রব্য ভোগ করবে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে, আর এই কারণে ভোক্তা ওই দ্রব্যের মূল্য কম দেবে, আর এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয়গুলো তোমরা আশা করি খাতা কলমে নোট করে ফেলো এবং ক্লাসটি বেশি বেশি শেয়ার করো বন্ধুবান্ধবের কাছে, যাতে অন্যরা এই ক্লাসটি থেকে তারা উপকৃত হতে পারে। তাহলে আজকে আমরা আলোচনা করছি যে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের ভোক্তা ও উৎপাদকের আচরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটির প্রবর্তক অধ্যাপক মার্শাল, তার মতে একটি নির্দিষ্ট সময় একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দ্রব্য যদি ক্রমাগত ভোগ করে তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যায়। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ইংলিশে এটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং মার্জিনালিটি। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আমাদের এই কোশ্চেনটা থাকে যে তুমি প্রান্তিক উপযোগ বের করলে এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করলে সেই প্রান্তিক উপযোগ রেখার আলোকে তুমি কি তোমার পাঠ্য বইয়ের কোন বিধির সাথে সঙ্গতিপূর্ণ এইভাবে বলে দিতে পারে। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আমার পাঠ্য বইয়ের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে এখানে দেখো, খেয়াল করো, লক্ষ্য রাখো যে টেবিলে আমরা একটি দ্রব্য মনে করো কমলা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম 7টি কমলা ভোগ করলে ওই দ্রব্যের মোট উপযোগ আস্তে আস্তে বাড়ছে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। আর প্রান্তিক উপযোগ নির্ণয়ের বিষয়টা কি? প্রথম যেটা থাকবে সেটা বসাইলে হয়, তা পূর্বে থেকে বিয়োগ করবা। তাহলে প্রথম চলতি থেকে আর আগেরটা বিয়োগ করবো, তাহলে 9 থেকে 5 বিয়োগ করবো, 12 থেকে 9 বিয়োগ করবো, 14 থেকে 12 বিয়োগ করবো, 15 থেকে 14 বিয়োগ করবো, 15 থেকে 15 বিয়োগ করবো, 14 থেকে 15 বিয়োগ করবো। বিয়োগ করলে এই প্রান্তিক উপযোগ বিষয়টা আস্তে আস্তে কমবে, সেই বিষয়টা আমরা বের করতে পারবো। অর্থাৎ তুমি বিষয়টি লক্ষ্য রাখবে যে প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে কিনা। যদি না কমে তাহলে বুঝতে হবে যে আমার নির্ণয় করা বা বের করার বিষয়টি ভুল হচ্ছে। তাহলে খেয়াল করো যে এখানে দেখো প্রান্তিক উপযোগ প্রথমে 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, তারপর 0, তারপর -1। অর্থাৎ যত বেশি কমলা ভোগ করছি ওই দ্রব্যের মোট উপযোগ বাড়ছে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা হচ্ছে স্বাভাবিক প্রসেস যে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দ্রব্য যদি নির্দিষ্ট সময়ে ক্রমাগতভাবে ভোগ করে তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে কিন্তু প্রান্তিক উপযোগ অবশ্যই কমবে। কারণ একই দ্রব্য তোমার বারবার ভোগ করতে ভালো লাগবে না, একই শার্ট বারবার গায়ে দিতে তোমার পছন্দ হবে না, একই শার্ট বারবার কিনতে তোমাকে পছন্দ হবে না, যার জন্য তুমি কি করবে, ওই দ্রব্যের দাম তুমি কম দিতে চাবে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি বিষয় দেখি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম কী। সব ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কার্যকর নয়। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কতগুলো ব্যতিক্রম আছে। অর্থাৎ এই যে মার্শালের যে বিধির কথা বলা আছে যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করে তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লে কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যায়, এই ধারণাটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সেটাই হচ্ছে এই বিধিটির ব্যতিক্রম। তাহলে বিধিটির ব্যতিক্রম মানে কোথায় কোথায় এটা কার্যকর হয় না সেই বিষয়টা আমরা দেখি। তাহলে 1 নম্বর হলো তোমার দ্রব্যের এককের পরিমাণ। দ্রব্যের এককের পরিমাণ খেয়াল করো, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে দ্রব্যের এককের পরিমাণ অর্থাৎ দ্রব্যটি একক যদি উপযুক্ত পরিমাণ না হয় তাহলে এই বিধিটি কার্যকর হবে না। অর্থাৎ তুমি প্রথম এককটি যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে দ্বিতীয় এককের আগ্রহ না কমে বরং বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে দ্রব্যের এককের পরিমাণের উপরেও কিন্তু
এই বিধিটি ব্যতিক্রম হতে পারে। তাহলে প্রথমে যদি আমি এক গ্লাস পানি চাইলাম, কিন্তু প্রথমে তুমি অল্প একটু পানি দিলে, তাহলে পরবর্তীতে কিন্তু পানি খাওয়ার আগ্রহ বাড়বে না কমে। এই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো যে অভ্যাস ও রুচির পরিবর্তন। অভ্যাস ও রুচির যদি তোমার পরিবর্তন হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। ব্যতিক্রম বলতে কোথায় কোথায় এটা কার্যকর হবে না, অর্থাৎ কোথায় কোথায় এটা এফেক্টিভ হবে না। তাহলে অভ্যাস ও রুচির পরিবর্তন, মানুষের অভ্যাস ও রুচির পরিবর্তন হলে বিধি কার্যকর হয় না। কারণ যে অনেক সময় অপ্রত্যাশিত অধিক সম্পদ অর্জন করার ফলে কোনো ব্যক্তির রুচির পরিবর্তন ঘটে, সে তখন তার পছন্দ মতো কোনো দ্রব্য যত বেশি খুশি ভোগ করতে পারে। তার মানে কি, যখন তোমার অভ্যাস রুচির পরিবর্তন হবে তখন সে কী করবে, যত বেশি ভোগ করবে, মানে আস্তে আস্তে না কমায় বরং ভাড়ায় তার বেড়ে যাবে। তারপরে 3 নম্বর যে ব্যতিক্রমটা আছে সেটা হলো কি, সময়ের ব্যবধান। সময়ের ব্যবধান হলেও কিন্তু এই বিধি কার্যকর হবে না। সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান বিষয়টা হলো কি, যে তোমাকে সকালে একটা কমলা খেতে দিলাম, বিকালে একটা কমলা খেতে দিলাম, তাহলে কিন্তু সকালবেলা কমলা খাওয়ার আগ্রহ বিকালবেলা কমলা খাওয়ার আগ্রহ না কমে বরং বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে সময়ের ব্যবধান হলে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হবে না। তারপরে নাম্বার 4-এ আসো শখজাত দ্রব্যের ক্ষেত্রে। শখের দ্রব্য, শখের দ্রব্য অর্থাৎ যদি তুমি এমন কিছু দ্রব্য আছে যা মানুষ শখ করে সংগ্রহ করে, সেগুলোর ক্ষেত্রে যত বেশি সংগ্রহ করবে তত তার আগ্রহ বাড়বে। যেমন ডাক টিকিট সংগ্রহ করা অনেকের পছন্দ আছে, ঠিক আছে। তারপরে পুরাতন মুদ্রা ইত্যাদি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বিষয়টা কার্যকর, অর্থাৎ তার আগ্রহটা না কমে বরং দিন দিন বেড়ে যায়। যেমন যে ডাক টিকিট সংগ্রহ করবে, সে যত বেশি ডাক টিকিট পাবে সে তত সংগ্রহ ওই বিষয়টার উপর আগ্রহ তার বাড়বে। তারপর আছে দেখো 5 নম্বর তোমার নেশার ক্ষেত্রে। নেশার ক্ষেত্রে, এখন নেশার ক্ষেত্রে বিষয়টা কি, নেশার ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। কারণ কোনো মদ্যপায়ী যত বেশি সে মদ পান করবে তত ওই মদ পানের প্রতি তার আগ্রহ বাড়বে। এই জন্য তোমার নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি কার্যকর হয় না। কারণ যে নেশাখোর বা একটা বিষয়ের প্রতি যে আসক্ত, সেটা তার প্রতি সে আসক্ততা বাড়তেই থাকে না, না কমে বরং বেড়ে যায়। এই জন্য নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি কার্যকর হয় না। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আসো 6 নাম্বার, আমরা একটু যদি নাম্বার 6-এ যাই, এখানে লিখি যদি, বলছে বারম্বার দ্রব্য। দেখো, বারম্বার দ্রব্য সমাজে এমন কিছু দ্রব্য আছে যা প্রাপ্তির মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, মানুষের তোমার বারম্বার সম্পূর্ণ দেখা দেয়। যেমন মহিলাদের তোমার স্বর্ণ অলঙ্কার ক্ষেত্রে, তারপরে দেখবে যে গোল্ডের প্রতি আগ্রহ তাদের না কমে বরং বাড়তেই থাকে। এটাই হচ্ছে বিলাসজাত দ্রব্য বা বাড়ম্বর সম্পন্ন দ্রব্যের ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। তারপর আয় বৃদ্ধি পেলে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হবে না। আয় বৃদ্ধি, তোমার যদি ইনকাম যত বাড়বে, তোমার আয় যত বেশি বাড়তে থাকে, যেমন কোনো লোকের আয় বৃদ্ধি পেলে সে তার বাড়ি খানা আরও বড় করতে চাইবে, এই জন্য তার নিকট পার্শ্ববর্তী জমির উপযোগ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে তথ্যটি কার্যকর হবে না। অর্থাৎ ইনকাম বাড়লে সে তার আয় বাড়াতে থাকবে, আয় বাড়লে সে কী করবে, সে একের পর এক বাড়ি করতেই থাকবে, ফ্ল্যাট কিনতেই থাকবে। সে এই ফ্ল্যাটটা কেনাতে থেকে কমাই দেবে না, আগ্রহ তার কমবে না, বরং তার আগ্রহ বেড়ে যাবে। তারপর আসো নাম্বার 8-এ আসি, যে বিকল্প বা পরিপূরক দ্রব্য। বিকল্প বা পরিপূরক দ্রব্য, দেখো বিকল্প বা কোনো দ্রব্যের উপযোগ কেবল ওই দ্রব্যের উপর নির্ভর করে না, বরং অনেকটা বিকল্প বা পরিপূরক দ্রব্যের উপরও নির্ভর করে। যেমন গাড়ি পাওয়ার সাথে সাথে কিন্তু তোমার পেট্রোলের উপযোগ বাড়তে থাকে, অনুরূপভাবে কফির দাম বাড়লে চায়ের উপযোগ বৃদ্ধি পেতে থাকে। এইসবের ক্ষেত্রে এই তথ্যটি কার্যকর হয় না।
তারপর বিকল্প বা পরিপূরক দ্রব্য, একটা বিকল্প বলতে কি একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যাবে, যেমন চায়ের পরিবর্তে কফি, চিনির পরিবর্তে গুড়। আর পরিপূরক দ্রব্য একটার সাথে আরেকটা বেড়ে যাবে, যেমন গাড়ির চাহিদা বাড়লে তেলের চাহিদা বাড়বে, এই বিষয়টা বোঝানো হচ্ছে। এক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় না। নাম্বার 9 আসো, যে কৃপণের ক্ষেত্রে, কৃপণ ব্যক্তি যে, তার ক্ষেত্রেও কিন্তু এই বিধিটা কার্যকর হয় না। কৃপণ লোকের যতই অর্থ সংগ্রহ করতে থাকবে ততই তার অর্থ লাভের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। এই জন্য কৃপণ ব্যক্তির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি প্রবর্তন হয় না। অর্থাৎ যত বেশি তোমার সে অর্থ সংগ্রহ করবে তত অর্থের প্রতি তার আগ্রহ বাড়বে। অর্থাৎ কি, আগ্রহ না কমার বিষয়টা এখানে কার্যকর হবে না। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্যটা কি, যে একটি নির্দিষ্ট সময় একজন ব্যক্তি একটি দ্রব্য যদি ক্রমাগতভাবে ভোগ করে তাহলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। এই যে ধারণাটি, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল প্রবর্তন করেন। কারণ এটা কোথায় কোথায় কার্যকর হয় না সেই বিষয়টা হলো মুখ্য। যে এই যে বলছে যে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দ্রব্য একজন ব্যক্তি ক্রমাগত ভোগ করলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ কমে যাবে। কিন্তু কোথায় কোথায় এটা কার্যকর হয় না সেই বিষয়টি একটু আবার তোমরা লক্ষ্য করো। সেটা হলো বিধিটির ব্যতিক্রম, যেখানে কার্যকর হবে না বিধিটির ব্যতিক্রম বা সমালোচনা। যে দ্রব্যের এককের পরিমাণ, যদি দ্রব্যের প্রথম একক যদি কম হয় তাহলে দ্বিতীয় এককের আগ্রহ না কমে বরং বেড়ে যাবে, তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি কার্যকর হলো না। তারপর অভ্যাস ও রুচির পরিবর্তনের কারণে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি কার্যকর হয় না। সেটা কীভাবে? রুচি অভ্যাসের পরিবর্তন হলে অতিরিক্ত এককের উপযোগ হ্রাস না পেয়ে বৃদ্ধি পাবে। যেমন অনেক সময় অত্যাবশ্যকীয় অধিক সম্পদ অর্জন করার ফলে কোনো ব্যক্তির রুচির পরিবর্তন ঘটে, সে তখন তার পছন্দ মতো কোনো দ্রব্য যত খুশি তত বেশি ভোগ করতে থাকবে। তার মানে কি, যে ক্ষেত্রে আগ্রহটা না কমে বরং বেড়ে যাবে সেটাই তার ব্যতিক্রম। তারপরে সময়ের ব্যবধান, তার মানে কি, সময়ের ব্যবধানের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি কার্যকর হয় না। সেটা কখন? যে তোমার সকালে একটা একই দ্রব্য, সকালে একটা মিষ্টি দিলাম, বিকেলে একটা মিষ্টি দিলাম, তাহলে মিষ্টি খাওয়ার আগ্রহ বিকালবেলা না কমে বরং বেড়ে যাবে। এবার বিকালে দিলাম, রাত্রে একটা দিলাম, তাহলে এটা কি হবে? আগ্রহ না কমলে বরং বেড়ে যাবে। এটাই বলছে সময়ের ব্যবধানের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি কার্যকর হয় না। তারপর হলো শখের ক্ষেত্রে, শখজাত দ্রব্যের ক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ ধারণাটি, কারণ শখ করে মানুষ যত বেশি দ্রব্য সংগ্রহ করে ওই দ্রব্যের প্রতি তার আগ্রহ তার বাড়ে। যেমন ডাকটিকিট সংগ্রহ করা, পুরনো মুদ্রা সংগ্রহ করা, এরকম কিছু কিছু মানুষের শখ আছে যেগুলো সে সংগ্রহ করতে পছন্দ করে। সেই সব ক্ষেত্রে কিন্তু যত বেশি তার সংগ্রহ করবে তত আগ্রহ বাড়বে, তাহলে এখানে তার এই বিধিটি কার্যকর হচ্ছে না। তারপরে নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে, অর্থাৎ একজন মদ্যপায়ী ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এই বিধিটি কার্যকর হয় না, কারণ মদ্যপায়ী ব্যক্তি যত বেশি মদ পান করবে তত মদের প্রতি তার আগ্রহ বাড়বে। যারা ধূমপায়ী আছে তাদের দেখবো যে সিগারেট কোনো সময় না বলে না, তারা যত বেশি দেবে তত বেশি খেতে চাবে, তাহলে এইসব ক্ষেত্রে এই বিধিটি কার্যকর না। তারপর বাহ্যম্বর দ্রব্য অর্থাৎ বিলাসিতার ক্ষেত্রে এই বিধিটা কার্যকর হয় না। যেমন যে মেয়েদের গোল্ডের ক্ষেত্রে দেখবা যে তারা যত বেশি গোল্ড কত বেশি তাদের আগ্রহ বাড়তেই থাকে, তাহলে গোল্ডের প্রতি আগ্রহ না কমে বরং বেড়ে যাওয়া এই বিধি কার্যকর হয় না। তারপর আয় বৃদ্ধি পেলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয় না। একজন ব্যক্তির আয় যত বাড়বে সে কী করবে, তত তত তার, মনে করো একজন ব্যক্তির একটা বাড়ি আছে, ইনকাম বাড়লে আর একটা বাড়ি তৈরি করবে, বাড়ি করার আগ্রহ না কমে বরং বেড়ে যাবে, তাহলে বিধি কার্যকর হবে না। তারপরে বিকল্প বা পরিপূরক দ্রব্য, অর্থাৎ বিকল্প দ্রব্য মানে কি, চায়ের পরিবর্তে কফি খাওয়া যাবে, তাহলে চায়ের দাম বাড়লে কফির দাম বাড়লে চায়ের প্রতি আগ্রহ বেড়ে যাবে। পরিপূরক দ্রব্য বলতে কি, যে গাড়ির যদি বিক্রি বেড়ে যায় তাহলে তেলের উপযোগ বৃদ্ধি পাবে, কারণ গাড়ি চালাতে গেলে তো তোমার তেলের প্রয়োজন হবে। আবার কলম বেশি বিক্রি হলে কালি বেশি প্রয়োজন হবে, তাহলে কী হবে, এই ক্ষেত্রে কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ধারণাটি কার্যকর হচ্ছে না। তারপর কৃপণের ক্ষেত্রে, কৃপণ ব্যক্তি বা যারা, তাদের ক্ষেত্রে অর্থ সংগ্রহের তোমার আগ্রহের পরিমাণ না কমে বরং বেড়ে যায়। যত বেশি সে অর্থ সংগ্রহ করে তত ওই অর্থের প্রতি তার আরও অর্থ কীভাবে সংগ্রহ করা যায় এই আকাঙ্ক্ষা তার বাড়তেই থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ইউটিলিটির মধ্যে যে আমাদের মূল তিনটা বিষয় আসে, সেটা হলো উপযোগ কী, মোট উপযোগ কী, প্রান্তিক উপযোগ কী। একটি টেবিল বা সূচির আলোকে মোট উপযোগ দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের প্রান্তিক উপযোগ বের করতে হবে এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলতে পারে, এবং
মোট উপযোগ রেখা অঙ্কন করতে পারো, যেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি এবং দেখেছি আমরা কিভাবে একটি টেবিল বা সূচির আলোকে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করা যায়, আবার প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ বের করা যায় এবং সেখান থেকে কিভাবে চিত্র অঙ্কন করা যায়। আজকে আমরা এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, অর্থাৎ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। এটার প্রবর্তক অধ্যাপক মার্শাল। তার মতে একটি নির্দিষ্ট দ্রব্য একটি নির্দিষ্ট সময় একজন ব্যক্তি ক্রমাগতভাবে ভোগ করলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যাবে। এখানেও তোমার পরীক্ষায় সাধারণত একটি টেবিল বা সূচি দেওয়া থাকবে, সেখান থেকে তোমার কাজটি হবে যে টেবিল বা সূচি থেকে মোট উপযোগ দেওয়া থাকলে সেখান থেকে প্রান্তিক উপযোগ বের করতে হবে, কারণ তোমাকে মোট উপযোগ এবং দ্রব্যের ভোগের পরিমাণ দিয়ে গ নাম্বার উচ্চতায় সৃজনশীল কোশ্চেনে তোমার বলবে যে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। তাহলে তুমি যদি প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে চাও তাহলে অবশ্যই তোমার টেবিলে প্রান্তিক উপযোগ বিষয়টা থাকতে হবে। যেহেতু তোমার মোট উপযোগ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি প্রান্তিক উপযোগ বের করবে, তারপর কি করবে, ওই আলোকে তুমি একটা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করবে। তারপর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে বলবে যে তুমি যে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করলে যা উদ্দীপকের আলোকে তোমার পাঠ্য বইয়ের কোন বিধির সাথে সঙ্গতিপূর্ণ, তার ব্যতিক্রম সহ আলোচনা করো, বা তুমি কোনো বিধিটি ব্যাখ্যা করতে পারবো সেটা বিশ্লেষণ করো। তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি এই প্রান্তিক উপযোগ রেখার মাধ্যমে বিদ্যমান। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্যটা হলো কি, যে একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দ্রব্য একজন ব্যক্তি ক্রমাগতভাবে ভোগ করলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়ে, কিন্তু প্রান্তিক উপযোগ আস্তে আস্তে কমে যায়। এটাই বাস্তবতা। এর কারণে কিন্তু আমরা কোনো দ্রব্য ক্রয় করার সময় দেখবা যে ওই দ্রব্যের মূল্য কম দিতে চাই। কারণ কি, দ্রব্যের প্রতি যদি তোমার আগ্রহ না থাকে তাহলে তুমি ইচ্ছামতো দাম বলবে। এই জন্য একটা জিনিস খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো মার্কেটে বা দোকানে কোনো দ্রব্য সামগ্রী কিনতে গেলে আগে বিক্রেতা বলে যে আপনার পছন্দ হয়েছে কিনা বলেন, তারপরে দামের বিষয়টা আসবে। কারণ কি, আগে তারা বুঝতে চায় যে এই বিষয়টি বা এই দ্রব্যটি ওই ক্রেতার প্রয়োজন কিনা বা তার অভাব মোচন করতে পারবে কিনা। যদি তার পছন্দ হয় বা অভাব মোচন, পছন্দ হওয়া মানে কি আমার অভাব মোচন করতে পারবে, তখন কিন্তু সে দাম নেবে, একটা দাম বলে দেয় ভালো। কিন্তু খেয়াল করবে যে আমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা ওই দ্রব্যটা এলোমেলো দাম বলে দিই। তখন ওই বিক্রেতা বুঝে নেয় যে আসলে এই ক্রেতার এই দ্রব্যের প্রয়োজন নেই বা তার অভাব মোচন করতে পারবে না। এই কারণে আমরা কম মূল্য দিতে চাই। এই বিষয়টা বোঝানোর জন্য এই শিক্ষার্থী বন্ধুরা অর্থনীতির প্রথম পত্রের তোমাদের এই বিষয়টি সংযোজিত হয়েছে। কারণ এখান থেকে আমাদের একটি ধারণা লাভ করতে হবে, সেটা কি, যে কখন আমরা আমাদের আগ্রহ বেশি থাকে, কখন আগ্রহ কম থাকে, বা আগ্রহ কম থাকার কারণে আমরা যে দাম কম বলি বা এলোমেলো কথা বলি, এলোমেলো দাম বলি, একটাই কারণ যে ওই দ্রব্যের অভাব মোচনের আমার ক্ষমতা নেই। কারণ অভাব মোচনের যখন ক্ষমতা না থাকবে তখন তুমি কি করবে, ওই দ্রব্যের প্রতি তোমার আগ্রহ কম থাকবে এবং তুমি মূল্য কম দেবে। এটা বোঝানোর জন্যই আমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ধারণাটি অর্থনীতিতে সংযোজিত হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ, এবং যারা তোমরা ক্লাসটি দেখছো তারা অন্য বন্ধুদেরকে শেয়ার করে দাও, এবং পরবর্তীতে এই ক্লাসগুলো আমাদের তোমার ফেসবুক পেজে থাকবে, সেখান থেকে তোমরা বারবার দেখতে পারবে। তাহলে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। আর আমরা আশা করব যে অতি দ্রুত আমরা ক্যাম্পাসে ফিরে যাব, ক্লাসরুমে ফিরে যাব। আমরা অনলাইন ক্লাস তো আমরা করছি, এরপরে আমাদের যে সরাসরি ক্যাম্পাসে যে ক্লাস করার সেই অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। মহান আল্লাহ পাক অতি দ্রুত করোনা পরিস্থিতি স্বাভাবিক করে দেবেন এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব, আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাব। আমরা চাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্যাম্পাসে তোমাদের শিক্ষা গ্রহণ করো। আমরা শিক্ষকরা আমরা পাঠদান করব, পরীক্ষা নেব, শিক্ষা কার্যক্রম সেটা চলমান থাকবে এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি মামুন স্যার অর্থনীতি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।